শেয়ার করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো? তো এই টপিকটা যেটা আমাদের হচ্ছে ফাইনালের জন্য ৩ টা টপিক পড়ানো বাকি মানে আমার। তো আমি আগে যেটা পড়াইছিলাম ওই যে আর্কিটেকচার ইভালুয়েশন, ওই টাইমে আমি বলছিলাম যে ওইটার নিচে একদম লাস্টে ছিল ATAM, ওই টপিকটা। তো ওই টপিকটা পড়াবো বলছিলাম, বাট ওই টপিকটা অনেক বিশাল। তো আমি ভাবছি ওইটা একদম লাস্ট ক্লাসে পড়াবো। আর এর আগে হচ্ছে এই আজকে এটা পড়াচ্ছি, আরেকটা আছে সলিড আর কি, সলিড প্রিন্সিপালস একটা টপিক, ওইটা পড়াবো। তো এই ৩ টা টপিকই বাকি থাকে ইয়ের জন্য, ফাইনালের জন্য। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে যেটা আজকে পড়াবো সেটা স্লাইডটা যেটা আমি পাইলাম, স্লাইডটা ফার্স্ট থেকে দেখাই। এটা হচ্ছে স্লাইড। এখন এটা থেকে পড়তে আপনাদের অনেক কষ্ট হবে মনে হয়। তো যাই হোক, মানে ভালোই কালারফুল স্লাইডটা। তো এখন হচ্ছে আমি এখানে যা যা টপিক আছে কভার করছে সবকিছুকে আলাদা করে আমার মতো সাজায় নিয়ে আসছি। আচ্ছা, আমার কথা তো শুনতেছেন তাই না? কি কেউ একটু রেসপন্স? আচ্ছা, এই যে, তো এটা হচ্ছে আমি নিয়ে আসছি এখন। এইখানে একদম ফার্স্ট ডে হচ্ছে ইয়ে নিয়েও কথা বলছে, সফটওয়্যার আর্কিটেকচার, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এ যাওয়ার আগে আবার হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে আর কি কথা বলা হয়েছে, সফটওয়্যার আর্কিটেকচার কি এন্ড অল। তো এগুলো তো আপনারা আগেই পড়ে আসছেন, মিডের আগে একদম ফার্স্ট ডে বেসিক যে সফটওয়্যার আর্কিটেকচার কি। তো তাও এখানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে আচ্ছা, সফটওয়্যার আর্কিটেকচার কি সেটা তো আছে। আর এমনিতে আপনারা একটু বলেন তো কোয়ালিটি অ্যাট্রিবিউট বলতে কি বোঝা যায়? মানে কি মনে হচ্ছে যে কোয়ালিটি অ্যাট্রিবিউট কি? মানে সফটওয়্যার আর্কিটেকচারে কোয়ালিটি অ্যাট্রিবিউট কি? এমনিতে হচ্ছে কোয়ালিটি বলতে কি বুঝি আমরা বলেন তো? যেকোনো কিছুর কোয়ালিটি? মানে বৈশিষ্ট্য আরকি। যে সফটওয়্যারটা ভালো হবে এটার ভালোর জন্য কি, কি বৈশিষ্ট্য আছে এইসব। হ্যাঁ, তো হচ্ছে এই কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য কি কি অ্যাট্রিবিউটস থাকতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের দেখতে হবে। তো এই জিনিসটা হচ্ছে এটা নিয়ে, তো এখানে ফার্স্টে আবার সফটওয়্যার আর্কিটেকচার কি এগুলো নিয়ে কথা বলা হয়েছে, যে হাই লেভেল স্ট্রাকচারিং সফটওয়্যার সিস্টেম, এগুলো আপনারা অলরেডি জানেন। এখন হচ্ছে এই যে এই জায়গাটায় আসি, যে হোয়াট আর কোয়ালিটি অ্যাট্রিবিউটস। আহ এই যে এখানের মধ্যেই ফার্স্ট লাইনটাতেই বলে দেওয়া হয়েছে যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস আর লাইক দ্য পার্সোনালিটি ট্রেটস অফ আ সিস্টেম। তো একটা সিস্টেমের, আমাদের মানুষের যেরকম পার্সোনালিটি ট্রেটস থাকে, নানা ধরনের পার্সোনালিটি বৈশিষ্ট্য থাকে, ওরকম একটা সফটওয়্যারের ক্ষেত্রে পার্সোনালিটি ট্রেটসটা হচ্ছে কোয়ালিটি অ্যাট্রিবিউটস সফটওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে দে ডিফাইন হাউ ইট বিহেভস অ্যান্ড ফাংশনস বিয়ন্ড, আচ্ছা বেসিক যেসব ফিচার আছে যেগুলো থাকবেই, তার বাইরেও তারা আর কি কি ফাংশন আছে, কিভাবে বিহেভ করতেছে সেসব কিছু দেখা হয়। তো ধরেন একটা নর্মাল এক্সাম্পল এখানে, যে আপনি ধরেন একটা গাড়ি চুজ করতেছেন, তখন আপনি হচ্ছে এটার স্পিড দেখবেন, রিলায়েবিলিটি দেখবেন, যে রিলাই করা যাচ্ছে কিনা, কমফোর্ট, এইসব কিছু আপনি দেখবেন, ঠিক আছে? তো হচ্ছে মানে ওভারঅল ইউজফুলনেস এগুলো দেখবেন। এখন সিমিলারলি একটা সফটওয়্যার যখন আপনি মানে সফটওয়্যার ডিজাইন, সরি, মানে ডেভেলপ করা হবে, ওই টাইমে হচ্ছে আপনি অনেক কিছু দেখবেন সফটওয়্যারের ক্ষেত্রে। তো কি কি দেখবো আমরা সেই সব কিছু আমরা এখন হচ্ছে দেখবো, মানে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে কি কি পড়ে, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস টা হচ্ছে কেন ম্যাটার করে। আচ্ছা, আপনার যদি এই যে আমার এই নোটটা আর এটা অনুযায়ী আগান, তাহলে দেখবেন এই যে এখানে যা যা আছে মেনলি ওগুলো আমি একটু সহজ ভাষায় আর একটু এক্সপ্লেইন করে আর কি দেওয়ার চেষ্টা করছি। এই যে ওয়াটার কোয়ালিটি অ্যাট্রিবিউটস, এটা তো একটু আগে বললাম। এখন তারপর হচ্ছে এই যে ওয়াই কোয়ালিটি অ্যাট্রিবিউটস, এই যে ৩ টা পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলাকে আমি হচ্ছে আবার এখানে ভালো করে দেওয়ার ট্রাই করলাম। আচ্ছা, তো আচ্ছা, কোয়ালিটি অ্যাট্রিবিউটস টা কেন ম্যাটার করে, হ্যাঁ? তো কোয়ালিটি অ্যাট্রিবিউট থাকলে হচ্ছে একটা সিস্টেম যে, মানে যেকোনো কিছু ধরেন কোয়ালিটিফুল, তাই না, যে কোয়ালিটি ভালো। আপনি দেখেন, আপনি যেকোনো কিছু যদি কিনতে চান, হ্যাঁ, তো তখন হচ্ছে আপনি কি করবেন, সেটা কোয়ালিটি তো দেখবেন, তাই না, যে জিনিসটা টিকবে কিনা, কতদিন টিকবে, যেকোনো কিছু কেনার সময় কিন্তু আমরা দেখে নিই। তো সেরকম সফটওয়্যার সিস্টেমটারও তো কোয়ালিটিটা ভালো হইতে হবে, হ্যাঁ। সো
এই ৩ টা জিনিসে যেটা বলছে আপনারা একটু পড়ে নিতে পারেন। আমি একটু মুখে বলি বাংলায় বুঝাই, হ্যাঁ? যে এখানে যেটা হচ্ছে ধরেন আপনি এমনি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা হেডফোন কিনবেন। ঠিক আছে? হেডফোন কিনবেন ধরেন আপনি পিসি চালাচ্ছেন, পিসিতে গেম খেলবেন অথবা আচ্ছা পিসি বাদ দেই, ধরেন আপনি ফোনের জন্য একটা ইয়ারফোন কিনবেন এরকম কিছু। এখন আপনি ধরেন একটা কিনতে গেলেন তো আপনি দেখলেন যে যেগুলা ভালো আপনি ৳১,০০০ ধরেন, ৳৮০০, ৳১,০০০ এরকম। সেই দামে আপনি পাচ্ছেন হচ্ছে ইয়ে ভালো ইয়ারফোন। এখন আপনি যখন ভালো ইয়ারফোন পাচ্ছেন, আপনি দেখতেছেন যে এই জিনিসটা কিনলে আমার ১ বছর টিকবে এট লিস্ট। কিন্তু আপনি আবার দেখতেছেন যে আপনি হচ্ছে যেকোনো জায়গায় ওই যে আমরা দেখি অনেকে দেখা হয় যে কোয়ালিটি গুলা মেইনটেইনড হচ্ছে কিনা। ঠিক আছে? এখন দেখেন ধরেন এই যে আ আচ্ছা হ্যাঁ, তো কোয়ালিটি যখন আপনি আ মানে কোয়ালিটিফুল জিনিস দিচ্ছেন তখন কি হচ্ছে দেখেন ইউজার এর স্যাটিসফ্যাকশন আসতেছে। আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনি আচ্ছা আচ্ছা তার আগে বলিনি থিওরিটিক্যাল কথাই বলিনি আগে যে আপনি ইউজার স্যাটিসফ্যাকশন পাইলে কি হচ্ছে যে ইউজাররা বেশি ইউজ করতেছে কারণ তারা দেখতেছে যে জিনিসটা হচ্ছে এই যে ইউজার স্যাটিসফ্যাকশন এর মধ্যে ইমপ্যাক্ট কিভাবে পড়তেছে যে আপনি দেখতেছেন যে এখানে সিকিউরিটি আসতেছে, ভালো সিকিউরিটি আছে, রেসপন্সিভনেস বেশি, রিলায়েবিলিটি বেশি, হ্যাঁ? তো এইসব কিছু আপনি দেখে এই জিনিসটা হলে কি হবে দেখেন আ তখন হচ্ছে আপনি যে বিজনেস নিডটা আছে সেটা বেশি পাবেন না? ধরেন আপনি যেই জিনিসটা আচ্ছা আমরা এরকম অনেক অ্যাপ চালাইতে পারি, হ্যাঁ? মনে করেন আপনি কথা বলার জন্য যেকোনো ধরনের মিডিয়া আমরা ইউজ করি, তাই না? মেসেজিং এর এসব কিছু অথবা কলের জন্য। সো এর মধ্যে দেখেন মানুষ কিন্তু বেশি ইউজ করে কোনটা? মেসেঞ্জার, হ্যাঁ? এখন এরকমও অনেক মানুষ থাকে যারা হচ্ছে ধরেন Facebook এ বেশি অ্যাক্টিভ না, Facebook এ ঢুকে না, বাট মেসেঞ্জারে যাচ্ছে। তো মেসেঞ্জারে যে ওই জায়গাটা নিতে পারছে কিভাবে? তাদের কোয়ালিটিটা ওইসবের কারণে, হ্যাঁ? যদিও এখন অনেক ঝামেলা-টামেলা হয়, মাঝে মধ্যে বাগটাগ হয়। বাট স্টিল মেসেঞ্জারটা কিন্তু দেখেন বাকি সব অ্যাপের চেয়ে বেশি আগায় আছে। তো সেখানের মধ্যে ওরা কিন্তু ওদের বিজনেস নিড টাকেও ফুলফিল করতে পারছে। ইউজার যে স্যাটিসফাইড সেই কারণে তারা কি করতে পারছে যে তারা ওই মার্কেট লিস্টটা নিয়ে নিছে। যার কারণে এখন তাদের উপরই সবাই ডিপেন্ডেন্ট আর অনেক বেশি ইউজ করা হয়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আসলে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে পড়ে যে কেন কোয়ালিটি অ্যাট্রিবিউট ম্যাটার করে এসব কারণে আরকি। ঠিক আছে? তো জিনিসটা আরকি যত বেশি ভালো হবে তত বেশি ইউজারকে এনগেজ করবে। ইউজার বেশি এনগেজ করলে ইউজার হচ্ছে ওইখানে বেশি বেনিফিটেড যেহেতু হচ্ছে সো ওইদিকে বেশি আসবে। বিজনেস এর দিকেও সাকসেসফুল হবে। মানে ওই সফটওয়্যারটা বিজনেস দিকে সাকসেসফুল হবে। আরেকটা জিনিস একটু বলি মাঝখান দিয়ে যেহেতু বিজনেস কথাটা আসলো। আমি তো হচ্ছে ফার্স্ট লেকচার না সেকেন্ড লেকচারে পড়াইছিলাম এন্টারপ্রাইজ আর্কিটেকচার। অনেকে মিটের খাতায় এটা মনে হয় আমি আরেকদিনও বলছি ক্লাসে নাকি আমি খেয়াল নাই। মিরার খাতায় অনেকে লিখছেন যে এন্টারপ্রাইজ আর্কিটেকচার মানে হচ্ছে বিজনেস সিস্টেম বানানো, বিজনেস প্রজেক্ট। বাট ব্যাপারটা কিন্তু এটা না। এন্টারপ্রাইজ আর্কিটেকচার মানে হচ্ছে আপনি একটা সফটওয়্যার ডিজাইন করার আগে দেখবেন যে বিজনেস নিডস, অ্যাসপেক্টস গুলা কি, কি, মার্কেট ভ্যালু কিভাবে পাবে। এই যে ধরেন মেসেঞ্জারটা এত উঠছে কিভাবে? এইসব কিছুতে ফোকাস করা হইছে বলে। মেসেঞ্জার কি একটা বিজনেস সিস্টেম? তা তো না। এটা একটা সবাই চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটা বানানোর আগে থেকেই কিন্তু মাথায় ছিল যে কিভাবে ইউজারকে এনগেজ করা হবে, কিভাবে বিজনেস নিড ফুলফিল করা হবে। সো এইসব জিনিসপত্র। ঠিক আছে? তো প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে, প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসগুলো আগে মাথায় আনা হয়। আগে চিন্তা করা হয় ডিজাইনের ক্ষেত্রে। তারপরে আসা হচ্ছে ওই যে সিস্টেম আর্কিটেকচার যেটার মধ্যে সিস্টেমের কাজ করা হয় হার্ডওয়্যার, সফটওয়্যার। ঠিক আছে? আচ্ছা। তো হচ্ছে কেন কোয়ালিটি অ্যাট্রিবিউট ম্যাটার করে সেটা তো বললাম। এখন কোয়ালিটি অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে কিছু জিনিস দেখতে হয় যে পারফরম্যান্স। আচ্ছা দেখেন, তো পারফরম্যান্স জিনিসটা কি আপনারা তো যে কেউ বুঝতে পারবেন যে পারফরম্যান্স এর মধ্যে বোঝা যায় যে এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিভাবে কাজ করতেছে না করতেছে, যে ইউজ করবে সে স্যাটিসফাইড হবে কিনা এসব জিনিসপত্র আসবে। হ্যাঁ? এখন এখানের মধ্যে এই যে এখানে আমি একটু লিখে রাখছিলাম রেসপন্স টাইম জিনিসটা অনেক বেশি ম্যাটার করে একটা পারফরমেন্স এর ক্ষেত্রে একটা যে কোনো সিস্টেমের ধরেন আপনি একটা সিস্টেম চালাচ্ছেন সেই সিস্টেমের একটা বাটনে ক্লিক করলেন সেই বাটনটা ক্লিক করার সাথে সাথে সে হচ্ছে যে রেসপন্সটা করবে সেটা কত তাড়াতাড়ি হচ্ছে সেইটা অনেক
ডিপেন্ড করে যে একটা মানুষ যখন একটা সফটওয়্যার চালাচ্ছে সে যদি দেখে যে না এই সফটওয়্যারটার রেসপন্স টাইম কম, সরি মানে বেশি, অনেক টাইম লাগতেছে, তাইলে কিন্তু ইউজার এটা চালাইতে পছন্দ করবে না, তাই না? ইন্টারেস্টেড ফিল করবে না। আর এটা হচ্ছে থ্রুপুট, এই জিনিসটা হচ্ছে যেটা এখানের মধ্যে যেটা ফোকাস করা হয় যে এই যে ধরেন আপনি দুইটা অনলাইন ক্যালকুলেটর চালাচ্ছেন, ঠিক আছে? ধরেন আপনি দুইটা ওয়েবসাইট, এখান থেকে আমি হচ্ছে ধরেন দুইটা ওয়েবসাইট ওপেন করলাম, যেটা হচ্ছে দুইটা অনলাইন ক্যালকুলেটর। এখন দুইটা অনলাইন ক্যালকুলেটরের থ্রুপুট আর কি, তো এটাতে দেখা হয় যে দুইটা অনলাইন ক্যালকুলেটর ধরে চালাচ্ছেন, দুইটা অনলাইন ক্যালকুলেটরের মধ্যে আপনি দেখতেছেন একটাতে আহ, একটা বড় ক্যালকুলেশন দিচ্ছেন, সেম ক্যালকুলেশন আরেকটা ওই ক্যালকুলেটর দিচ্ছেন একই টাইমে। আপনি দেখবেন যে কোনটা আগে করতে পারতেছে কাজটা, ঠিক আছে? সো ওয়ার্কটা যে তাড়াতাড়ি কে দিতে পারতেছে সেই জিনিসটা দেখা হয়, ঠিক আছে? তো রেসপন্স টাইম আর এটা এই দুইটা জিনিস আলাদা, থ্রুপুট আর রেসপন্স টাইম। আচ্ছা, তো হচ্ছে পারফরমেন্স এর মধ্যে এগুলা পড়ে। তো পারফরমেন্সটা আর কি ভালো পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে ভালো ভালো অ্যালগোরিদম ইউজ করতে হবে কোডিং এর ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন তো ক্যাশিং মেকানিজম, এটা কেউ বলতে পারবেন এই জিনিসটা কি? ক্যাশটা কি? হুম, এনিওয়ান? কারো না কারো তো আইডিয়া থাকার কথা এটা নিয়ে। এটা কি ক্যাশ মেমোরি এটা বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি ক্যাশ মেমোরি। তাহলে আপনি একটু বলেন এখানে কি বুঝতেছেন, মানে এমনিতে ক্যাশ মেমোরি বলতে কি বোঝায়? ম্যাম আমার হচ্ছে যে অ্যালগরিদমটা আমি ক্যাশ মেমোরি থেকে মানে বেশি মেমোরিটা নিবে কিনা এইটা বোঝাচ্ছে। আচ্ছা, ম্যাম, এই যে হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে এটা হলো ম্যাম টেম্পোরারি হিসেবে কাজ করে। হ্যাঁ টেম্পোরারি। আচ্ছা, একজন মাহফুজুর রহমান কি জানি বলতেন। আমরা ম্যাম যেগুলা হচ্ছে ফিচার গুলা ফ্রিকোয়েন্টলি ইউজ করব ওইগুলা হচ্ছে যেন হ্যাঁ পরবর্তীতে দ্রুত ইউজ করতে হ্যাঁ, পারি এর জন্য আচ্ছা, ওইখান টেম্পোরারি মেমোরিতে কিছু জি সেভ জি। করে রাখি। তো সবাই যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখানে ফোকাস করা হচ্ছে কি, যে আমরা যেন এই যে কুইকলি অ্যাক্সেসটা পাই, হ্যাঁ কুইকার অ্যাক্সেস এর জন্য আমরা এই জিনিসটা ইউজ করতেছি। তো এটাও দেখেন পারফরমেন্স এর মধ্যে চলে আসতেছে, যে ধরেন আপনি একটা জিনিস সার্চ দিচ্ছেন প্রতিদিন, ধরেন আপনি আপনার ডিআইইউর কোনো ধরেন ওয়েবসাইটে যাচ্ছেন, মনে করেন আমি যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি আমাকে তো প্রতিদিন ধরেন দিনে আমার 3টা ক্লাস থাকতেছে, কোনোদিন 4টা থাকতেছে, এরকম করে প্রত্যেকদিন আমার প্রত্যেকটা ক্লাসে আমি আমার ফোন দিয়ে যাই এই অ্যাটেন্ডেন্স টিচার্স পোর্টাল ওখানে। সো যেটা হয় এই যে ক্যাশিং মেকানিজমের কারণে যেটা হচ্ছে যে কুইকলি আমি ওটাতে অ্যাক্সেস পাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো, তো এই সব কিছু হচ্ছে পারফরমেন্স এর মধ্যে পড়ে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর পার্ট আর কি, যে পারফরমেন্সটা খেয়াল রাখে যে পারফরমেন্সটা ঠিক আছে কিনা, এইসব জিনিসপত্র তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ইউজেবিলিটি। ইউজেবিলিটি মানে কি, যে ইউজার যে ইউজ করবে, আমরা যে ইউজ করব এই জিনিসটা আমরা হচ্ছে, আচ্ছা মাইক তো অন, হ্যাঁ। আচ্ছা, এই যে এই যে জিনিসগুলো ইউজ করব, এই জিনিসগুলো ইউজ করার মানে কতটা এফিসিয়েন্স অথবা কতটা মানে ভালো মতো ইউজ করতে পারতেছে কিনা, এই সব জিনিসপত্র আসতেছে ইউজেবিলিটির মধ্যে, ইউজার ফ্রেন্ডলি কিনা জিনিসটা। আহ ঠিক আছে, তারপরে আসে হচ্ছে এভেইল, আচ্ছা এখানে একটু কেমন জানি লাগতেছে। হুম, আচ্ছা, তারপর হচ্ছে এভেইলেবিলিটি। তো হচ্ছে যে এই যে আচ্ছা, এই যে দেখেন আপনি যে একটা ওয়েবসাইটে সার্চ দিচ্ছেন অথবা কিছু আছে, ডাউন টাইম অথবা মানে কোনো ধরনের প্রবলেম ছাড়া আপনি হচ্ছে ওটা পাচ্ছেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনি মানে লোড নিতে পারতেছে কিনা, ঠিক আছে? ওই যে যে কোনো ধরেন, যেটা বেশিরভাগ সময় ইউনিভার্সিটি নানান ধরনের মানে ইউনিভার্সিটি পোর্টালের ক্ষেত্রে যেটা হয়, ধরেন আপনি হচ্ছে রেজাল্ট দেখতে যাবেন কোনো কিছু, অথবা ধরেন কোন একটা সরকারি রেজাল্ট আজকে বের হবে একটা ওয়েবসাইটে, ঠিক আছে? ওই যে যেটা আমাদের হয়তো আমরা যখন এসএসসি এইচএসসি জিএসসি পরীক্ষা দিছি, তখন যেটা যে একই টাইমে সবাই মিলে রেজাল্ট দেখতে যাচ্ছে, তখন ওই ওয়েবসাইট গুলা তো হচ্ছে বেশি একটা ভালো থাকতো না, যার কারণে দেখা যেত যে একসাথে অত লোড নিতে পারতেছে না, ক্যাপাসিটি সবাই মিলে ইউজ করতে পারতেছে না। তো এইসব জিনিসপত্র হচ্ছে কোয়ালিটি অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে, যে আমাদের মানে দেখেন কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে যা যা পড়তেছে তা তা কিন্তু আমাদের যে মেইন ফিচার্স আছে, যে হ্যাঁ ধর লগ ইন করবো লগ আউট করবো এটা ওটা নিব, তার পাশাপাশি যেসব জিনিসপত্র কোয়ালিটিটাকে বাড়াচ্ছে, হ্যাঁ মানে জিনিসটাকে ভালো করতেছে, সেই সব জিনিসপত্র করতেছে আর কি কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে। সো এই যে অ্যাভেইলেবিলিটি, যে আমি অ্যাভেইলেবল পাচ্ছি কিনা, জিনিসটা ঠিক মতো ইউজ করতে পারতেছি কিনা, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, মডিফায়াবিলিটি মানে হচ্ছে যে কোনো কিছুকে আমি মডিফাই করতে পারতেছি কিনা। মডিফাই মানে কি, যে ধরেন এই যে এখানে হচ্ছে কয়েকটা আছে যে এই যে সিস্টেম ক্যান বি মডিফাইড, আপডেটেড, এক্সটেন্ডেড। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমি সিস্টেমটাকে ধরেন কিছু একটা চেঞ্জ করতেছি, আপডেট, এক্সটেন্ড করতেছি, বড় করতেছি, মডিফাই করতেছি, চেঞ্জ গুলো আর কি। এইসব জিনিসপত্র নিতে পারতে হবে। তো সফটওয়্যারটা ডিজাইন করা ফার্স্ট থেকে এরকম হইতে হবে যে কোনো ধরনের প্রবলেম ছাড়া আমরা হচ্ছে এই জিনিসগুলোকে মানে মডিফাই করতে পারবো, চেঞ্জেস গুলোকে আনতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে ওইখানে আবার যেটা হয়, আচ্ছা এখানে একটা কোথায় জানি একটা জিনিস ছিল, wait, আচ্ছা না না ওইটা একটু পরে। আচ্ছা, তো হচ্ছে ওই তো, তো আপনাকে সিস্টেমটা এমন ভাবেই থাকতে হবে, কোড গুলো এমন ভাবে থাকতে হবে যে আপনি কোনো ধরনের চেঞ্জ আসলে কোডটাও ফিক্সড আছে, যে এই জায়গা থেকে আমি এই চেঞ্জটা করে দিতে পারবো, ওই জায়গা থেকে ওই চেঞ্জটা করে দিতে পারবো। তো এই সব কিছু যেন সুন্দর মতো হইতে পারে। তাইলে একটা জিনিস দেখেন, আচ্ছা না এখান থেকে একটু দেখাইলে ভালো হয়, যদিও এখানে কালারটা খুবই চোখে পড়ে, বাট এই যে দেখেন, তাহলে এই যে পারফরমেন্স একটা জিনিস, তারপর হচ্ছে ইউজেবিলিটি ঠিক থাকতে হয়, তারপর হচ্ছে এভেইলেবিলিটি কি বলে, উফ, আটকে যাচ্ছে, তারপরে হচ্ছে মডিফায়াবিলিটি। ঠিক আছে? তো এই চারটা জিনিস আমাদেরকে দেখতে হবে, মানে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর চেক করার টাইমে মানে দেখা হচ্ছে, মানে এগুলো একটু এনশিওর করার ট্রাই করতে হবে। ঠিক আছে? তার আগে তো বললাম হচ্ছে কেন আমরা কোয়ালিটি অ্যাট্রিবিউট, মানে কেন ম্যাটার করতেছে, তারপর কোয়ালিটি অ্যাট্রিবিউট কি সেটা। আচ্ছা, তারপর আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ ব্যালেন্সিং। আচ্ছা, এই ব্যালেন্সিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন, আচ্ছা, তো ব্যালেন্সিং মাল্টিপল কোয়ালিটি অ্যাট্রিবিউটস। এখন ব্যালেন্সিং, আচ্ছা, গত ক্লাসে আমি যখন ইয়েটা পড়াচ্ছিলাম আর্কিটেকচার ইভ্যালুয়েশন, তখন আমি একটা জিনিস বলছিলাম ট্রেড অফ এর কথা। যে ট্রেড অফ মানে হচ্ছে যে আমি ধরেন একটা যে কোনো ধরনের একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি ব্যালেন্স করব। ঠিক আছে? আমি দুইটা জিনিসকে পাল্লা করে, মনে করি দাড়ি পাল্লাই ধরেন, আমি মেপে দেখবো যে আমার জন্য কোন জিনিসটা ভালো, আমি কোনটা করলে ভালো হচ্ছে, কোনটা করলে খারাপ হচ্ছে, দুইটা জিনিসকে বিবেচনা করে আমি একটা ইয়েতে আসবো, কি বলে, একটা ডিসিশনে আসবো। তো এখানের মধ্যে এই এই ব্যালেন্সিং কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে এটা পড়ে যে আপনি রিকগনাইজিং ট্রেড অফ। ঠিক আছে? তো এই যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় থাকে যে এই যে সফটওয়্যার আর্কিটেকচারের ক্ষেত্রে অনেক কিছু কিছু কোয়ালিটি অ্যাট্রিবিউটস থাকে যেটা হচ্ছে কম্পিট করে, একজন আরেকজনের মানে কম্পিটিটর হয়ে যায়। ঠিক আছে? এই যে দেখেন, আহ ধরেন আপনি একটা সফটওয়্যার ডিজাইন করার টাইমে দেখতেছেন যে পারফরমেন্সটাকে যদি আপনি ইমপ্রুভ করেন, তাহলে যেটা হবে যে আপনাকে সিকিউরিটিটা একটু ইয়ে করতে হবে, কি বলে, স্যাক্রিফাইস করতে হবে, অথবা স্কেলেবিলিটি স্যাক্রিফাইস করতে হবে। তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন। সো ওই যে সফটওয়্যার যখন আর্কিটেকচার মানে কি বলে, ডিজাইন মানে আর্কিটেকচার এর টাইমে তো নানান ধরনের কি বলে এটাকে স্টেক হোল্ডাররা থাকে। তো স্টেক হোল্ডারদের মধ্যে তো ক্লায়েন্টও থাকে, তারপরে হচ্ছে যারা ডেভেলপার তারা থাকে, প্রজেক্ট ম্যানেজার, সবাই মিলে দেখে যে আচ্ছা, তারা মিলে ডিসিশন নেয়। তারপর হচ্ছে ওই যে গতদিন যেটা পড়াইলাম যে কি জানি আর্কিটেকচার ইভ্যালুয়েশন, ওখানের মধ্যে তো সবকিছু মিলে কোয়েশ্চেন আনসার সব সেশনের মাধ্যমে ডিসিশন নেওয়া হয় যে আচ্ছা কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। ঠিক আছে? তো এরকম কিছু কোয়ালিটি অ্যাট্রিবিউটস থাকে যেটা দেখা যায় যে আমার এটাও দরকার ওইটাও দরকার, বাট আমি তখন ডিসিশন নিব দেখে যে আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে কোনটা আমার জন্য ভালো, কোনটা স্যাক্রিফাইস করা উচিত, কোনটা রেখে দেওয়া উচিত। ঠিক আছে? আহ এই যে দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, এই যে একটু আগে যে এক্সাম্পল ছিল উপরে, এখানে হচ্ছে সেম এক্সাম্পলটাই। তো এখানের মধ্যে যেটা হয়েছে যে আপনাকে হচ্ছে ওই যে ট্রেড অফ গুলো আবারও একই কথা, যে আপনাকে দেখতে হবে যে কোনটা ভালো। এখন ধরেন আপনাদের কাছে কি মনে হয় যে কি বলে এখানে কোনটা ছিল, এখানে ছিল হচ্ছে এই যে অপটিমাইজিং কত বাড়ানো, হ্যাঁ ইউজেবিলিটি বাড়ানো, এটা আপনাদের মনে হয় উচিত, নাকি হচ্ছে সিকিউরিটিটা বেশি দরকার? সিকিউরিটি আগে আগে হ্যাঁ, সিকিউরিটিটা আগে আসবে। সো আপনাকে আগে সিকিউরিটিটা এনশিওর করতে হবে। সো এরকম জিনিসপত্র আপনাদের জন্য ইম্পর্টেন্ট, নাইলে পরে প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু গ্যাপ দিয়ে দিই, নাইলে বুঝতে প্রবলেম হবে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আরো কয়েকটা জিনিস বাকি অল্প। আচ্ছা,
এখন হচ্ছে আচ্ছা, হাউ টু ইনকর্পোরেট কোয়ালিটি অ্যাট্রিবিউটস ইনটু সফটওয়্যার আর্কিটেকচার। মানে আমি একটা সফটওয়্যার আর্কিটেকচার করার টাইমে কিভাবে ইনকর্পোরেট করব, মানে এই যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলো কিভাবে ইয়ে করব, ডেভেলপ করব একটা সফটওয়্যার আর্কিটেকচারের ভিতরে, ঠিক আছে, মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করব কিভাবে। তো এখানে একটা জিনিস বলি, কিছু ডিজাইন প্রিন্সিপালস থাকে, হ্যাঁ, ডিজাইন করার টাইমে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে এই সলিড প্রিন্সিপাল জিনিসটা। এখন আপনাদেরকে বলে রাখি, এই যে বলছিলাম এটা আপনাদের ফাইনাল টপিকে আছে এই সলিড প্রিন্সিপাল, কিন্তু এই জিনিসটা তো আমি এখনো পড়াইনি। তো সলিড প্রিন্সিপালটা নিয়ে আমি ওই সলিড প্রিন্সিপালের ক্লাসে আরো ডিটেইলে বর্ণনা করব, মানে ওই তো ওখানে তো সব সলিড প্রিন্সিপালস নিয়েই থাকবে। তার আগে একটু বলি যে এমনিতে যে ডিজাইন প্রিন্সিপাল গুলো থাকে, এই ডিজাইন প্রিন্সিপাল গুলোর মধ্যে একটা জিনিস আছে যে সলিড প্রিন্সিপাল। তো সেখানে হচ্ছে এই যে এই কিছু জিনিস দেখে, সিঙ্গেল রেসপন্সিবিলিটি, ওপেন অর ক্লোজড কিনা, মানে এই কয়েকটা জিনিস আছে, সেটা আপনারা পরে শিখবেন, অসুবিধা নেই। জাস্ট মনে রাখবেন যে এখানে সলিড প্রিন্সিপালটাকেও প্রাধান্য দেওয়া হয়। তারপরে আরো কিছু জিনিস দেওয়া আছে যে মডিউলারিটি। এখন মডিউলারিটি কি আপনাদেরকে মনে আছে যে মানে মডিউল মডিউল যে ভাগ, জি এখানে ম্যাম। যেটা হয় যে হ্যাঁ, ক্রিয়েট মডিউলার এন্ড মেইনটেনেবল সিস্টেমস। তো আমরা যখন কোনো কিছু কাজ করি মডিউলে মডিউলে ভাগ করে কাজটা করলে আমাদের জন্য ইজি হয়, সেই জন্য হচ্ছে এই যে মডিউলার এন্ড মেইনটেনেবল সিস্টেম, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আসতে পারে যে ওই যে ইয়ে এনশিওর কি বলে, এই যে এখানে কয়েকটা পয়েন্ট আছে দেখেন, ফ্লেক্সিবিলিটি, তারপর হচ্ছে এক্সিবিলিটি, হ্যাঁ, তারপর হচ্ছে মডিফিকেশনটা ইজি কিনা, এইসব জিনিসপত্র আমাদেরকে এনশিওর করতে হবে। তাইলে এখানে হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস এর মধ্যে তিনটা জিনিস ফোকাসে আনতে হচ্ছে। একটা হচ্ছে ওই যে ইউটিলাইজ সলিড প্রিন্সিপালস, তারপরে হচ্ছে ক্রিয়েট মডিউলার এন্ড মেইনটেনেবল সিস্টেমস, আর আরেকটা হচ্ছে এনশিওর করা যে এই যে ফ্লেক্সিবিলিটি, এক্সটেন্সিবিলিটি আর ইজি, মানে কি বলে, ইজি টু মডিফিকেশন, মডিফিকেশন ইজি কিনা, এই তিনটা জিনিস আসতেছে তাইলে ডিজাইন প্রিন্সিপালস এর মধ্যে। এখন হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস। আচ্ছা, বেস্ট প্র্যাকটিসেস বলতে কি বোঝায়, যে এই যে আমরা হচ্ছে কোডিং করতেছি, টেস্টিং করতেছি, ঠিক আছে, আহ এগুলোর মধ্যে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, ধরেন একটা সিম্পল এক্সাম্পল, একদম ছোট। আহ ধরেন আমরা যখন এমনিতে একটা নর্মাল কোড করি, নর্মাল কোড করার সময় দেখেন আমরা একটা মেথডের, মানে মেথড যেটা জাভাতে তো বলে মেথড, আর সি তে বলে যেটাকে ফাংশন। তো মেথড অথবা ফাংশনের নামগুলা কিন্তু আমরা এমন ভাবে দেই যে নামগুলা দেখলে বোঝা যায় যে এই ফাংশনটার ভিতর কি কাজ হচ্ছে, তাই না? সো কোডগুলো হচ্ছে এরকম ভাবে হইতে হবে যেন এই যে কোডটার পরে, কোডটা যখন টেস্টিং হচ্ছে অথবা যে কোনো ধরনের, মনে করেন কোডে নতুন কিছু অ্যাড করা হবে যে কোনো কাজের সময় না, ধর আপনি একটা ফাংশন, সেই ফাংশনের ভিতর আরো একটা কাজ অ্যাড করতে হবে, হ্যাঁ, তখন কোন একটা চেঞ্জেস আসলে আপনি ইজিলি যেন দেখে বুঝতে পারেন যে আচ্ছা এটার ভিতর তো এই কাজটা হয়েছে, হ্যাঁ। সো এই জিনিস হচ্ছে বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। তারপর হচ্ছে অ্যালগোরিদম যেসব ইউজ করবেন সেই অ্যালগোরিদম গুলাও ঠিকঠাক মতো আছে কিনা, ভালো, হ্যাঁ, যে অ্যালগোরিদম গুলাতে আপনাদের টাইম কম, মানে টাইম কম যাচ্ছে, ঠিক আছে, ওইসব জিনিসপত্র ইউজ করতে হবে। তারপরে হচ্ছে রিসোর্সেস কম লাগতেছে এরকম জিনিস না, হ্যাঁ, যে আমরা অল্প এফিসিয়েন্ট ওয়েতে অল্প রিসোর্সেস দিয়ে কাজ করতে পারতেছি, অল্প জিনিসপত্র দিয়ে, সেগুলা ক্ষেত্রে মানে সেগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে যে কি বলে কোনো রকমের বাধা ছাড়া যেন আমরা কাজটা করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এখানের মধ্যে আবার ইয়েটাও এসে যাচ্ছে, এখানে তখন তো পড়ছিলাম এই যে ক্যাশিং মেকানিজমটা ঠিক আছে কিনা, এটা দেখতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা থাকলে যেটা হবে, পরের বার যখন ওয়েবসাইটটা আবার আমরা রান করতে যাব অথবা সার্চ দিতে যাব তখন ইজিয়ার, তাড়াতাড়ি করে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু আছে যে ধরেন আপনাকে হচ্ছে এখানের মধ্যে জাস্ট হচ্ছে ওই গ্যাপও দেই না এখানে। আচ্ছা, তো এখানে মেইনলি হচ্ছে সামারির মতনই যে হচ্ছে পারফরমেন্স, রিলায়েবিলিটি, মেইনটেনেবিলিটি, এইসব জিনিস দেখতে হবে, হ্যাঁ। তারপরে দেখতে হবে যে আমরা যে সফটওয়্যারটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড স্ট্যান্ডার্ডটাকে মিট করতেছে কিনা, ইউজারের এক্সপেকটেশনটাকে মিট করতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এইসব জিনিসপত্র দেখতে হবে। এইটা না মানে সবগুলো আপনি যদি একটু বুঝে পড়ার চেষ্টা করেন, কোয়েশ্চেন পড়েও যদি আপনি ভাবেন, মানে অনেক কিছু তো এখানে ভুলে যাইতেই পারেন, গোলায় যাইতে পারেন, কারণ মুখস্থ রাখার তো কিছু না। সো একবার দুইবার জাস্ট রিডিং পড়বেন, তারপরে যখনই যেটা কোয়েশ্চেনটা পড়ে আপনার যেটা মাথায় আসবে সেটা চিন্তা করার চেষ্টা করবেন, ওই অনুযায়ী যেই সিনারিও মাথায় আসে, যে এক্সাম্পল মাথায় আসে ওইভাবে করে আর কি চিন্তা করবেন। নাইলে থিওরিটিক্যাল জিনিস তো ওভাবে, এই টপিকে তো যা যা আছে তা তো একদমই মুখস্থ করার মতো না। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু ধর
চ্যালেঞ্জেস থাকে, ঠিক আছে? সেই চ্যালেঞ্জেস গুলাকে হচ্ছে ওভারকাম করতে হয়, মানে একটা সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে, মানে সরি হ্যাঁ ওই তো সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে অথবা আর্কিটেকচারের ক্ষেত্রে যে কোনো কিছুতে কিছু জিনিস থাকে যেটা হচ্ছে এই চ্যালেঞ্জেস গুলা ওভারকাম করলে আপনি হচ্ছে একটা ভালো মানে অ্যাট্রিবিউট গুলা কোয়ালিটি অ্যাট্রিবিউট কে গেইন করতে পারবেন। কিভাবে দেখেন, বাজেটের কিছু কনস্ট্রেইন থাকে অবশ্যই, একটা সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে বাজেটের কনস্ট্রেইন থাকবেই, একটা লিমিটেশন থাকবে, বাধা থাকবে। তো সেই বাজেটের ভিতরে আপনাকে পুরাটা কাজ করতে হবে, ঠিক আছে? আপনাকে এমন কিছু মানে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যেটার কারণে আপনি যতটুকু বাজেট আছে সেই বাজেটটার ভিতরে আপনি হচ্ছে দেখবেন যে কোন ফিচারটা আমার বেস্ট, কোন ফিচারটা মানে প্রায়োরিটি বেশি দিতে হবে, কম দিতে হবে, সেভাবে করে আপনি একটা বাজেটের ভিতরে কাজটাকে এফিসিয়েন্ট ওয়েতে নিয়ে আসবেন। আচ্ছা, টাইম লিমিটেশন, অবশ্যই টাইম লিমিটেশন থাকবে একটা প্রজেক্ট বানানোর ক্ষেত্রে, যে এইটুকু টাইমের মধ্যে করতে হবে, ডেডলাইন থাকবে, এই যে ডেডলাইন মিট করতে হবে। তো এইসব কিছুর ক্ষেত্রেও আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট কিছু, আচ্ছা আপনারা কি এই যে স্ক্রাম এই জিনিসটা পড়ছেন? জি ম্যাম, পড়ছি। জি আচ্ছা, ম্যাম। এই ২ টা জিনিস একদম এরকম জি। সেমই, যে ইয়ে করতে হবে। একটা ১৪ দিন স্ক্রামে তো ১৪ দিনের একটা ইয়ে থাকতো না, যে ১৪ দিনের মধ্যে একটা নির্দিষ্ট কাজ করতে হবে। তারপর ১৪ দিন পর একটা মিটিং বসতো যে কত কি কাজ হইছে। একজন টিম লিডার থাকতো ১৪ দিনের জন্য। তার কাছে সবকিছু রিপোর্ট করা হইতো। আবার বাকি ১৪ দিনের জন্য আগানো হইতো। ১৪ দিনের না ছিল ডেটটা নাকি? জি ম্যাম। দিনে জি ম্যাম। জি। তো এই যে ১৪ দিন এরকম আরকি টাইম লিমিটেশন এর মধ্যে কাজ করতে হলে আমাদেরকে এরকম ভাবে একটা ডিজাইনড ওয়েতে আগাইতে হবে। সো এইসব জিনিস মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে চেঞ্জিং রিকোয়ারমেন্টস। এটা একটা অনেক ইম্পোর্টেন্ট জিনিস। কারণ দেখেন, আপনি যে একটা ফার্স্ট থেকে রিকোয়ারমেন্ট দিছে একটা সফটওয়্যারের ক্ষেত্রে, লাস্ট পর্যন্ত যে স্টেক হোল্ডারদের মধ্যে যে ক্লায়েন্ট যে এই রিকোয়ারমেন্টই রাখবে তা কিন্তু না। আবার দেখেন, সময়ের সাথে সাথে অনেক রকমের যেকোনো আমরা যেসব সফটওয়্যার গুলো এখন চালাই, সব ধরনের সফটওয়্যারে কিন্তু টাইমের সাথে সাথে আপডেট আসে। আমি একটু আগে যে মেসেঞ্জারের কথা বলছিলাম, মেসেঞ্জারেও কিন্তু দেখেন ২ দিন পর পর নতুন নতুন আপডেট। এই দিন একেকটা। ফেসবুকে আপডেট আসে, সব জায়গায় আপডেট আসে। সো এরকম যেকোনো যে কিছু চালানোর সময় যে নতুন রিকোয়ারমেন্ট গুলো আসতেছে, সেই রিকোয়ারমেন্ট গুলার সাথে মানে অ্যাডাপ্ট করে নেওয়ার এসব ব্যাপার, এসব কিছুকে দেখতে হয় যে মানে স্মুথলি অ্যাডাপ্ট করে নিতে পারতেছি কিনা কোনো রকমের প্রবলেম ছাড়া। বুঝে গেছে? সো এই পুরা জিনিসটা হচ্ছে কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে। ঠিক আছে? তো যেহেতু এখানে অনেক, এই যে আবারও বলতেছি, যেহেতু এখানে আমি প্রত্যেকটা পয়েন্টই বড় করে দিছি। তো আপনারা যেটা করবেন, পড়ার টাইমে স্লাইডটা ওপেন করবেন আর স্লাইডের পাশাপাশি এটা ওপেন করবেন। মানে মেইনলি এটাই পড়বেন, বাট স্লাইডটা থেকে একটু দেখে নিবেন যে এখানে তো বুলেট পয়েন্ট আকারে। সো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা এখন এটা পড়তেছি, এখন এটা পড়তেছি, এরপর এটা আসতেছে। ঠিক আছে? এই যে যেমন হাউ টু ইনকর্পোরেটেডটা ছোট করে এখানে ছিল, ওটাকে দিছি। আবার এই যে চ্যালেঞ্জেস গুলা, এখানে ৩ টা চ্যালেঞ্জ ছিল, ওই ৩ টা চ্যালেঞ্জ হচ্ছে এখানে একটু মাত্র যেটা পড়লাম, এই যে এই ৩ টা চ্যালেঞ্জে। ঠিক আছে? এখন বুঝে গেছে সবাই? ক্লিয়ার? আচ্ছা, হ্যান্ড রেইজ করছেন, কিছু বলবেন? ম্যাম আমি তো একটু লেটে ঢুকেছিলাম, সরি। হুম। আমাদের কুইজ নিয়ে কি একটা ওভারভিউ দিয়ে দিয়েছেন ম্যাম, নাকি একটু দেওয়া যাবে? কুইজের টপিক গুলা তো কি ছিল আমি তো নিজেও ভুলে গেলাম। এটা অবশ্য ই সেকশন অলরেডি কুইজ দিয়ে দিছে। তাইলে আমি ই এর অ্যাটেন্ডেন্সটা নিয়ে ওনারা চলে যাক, তারপরে আমি বলি। আপনাদের কিন্তু বৃহস্পতিবার কুইজ ডি সেকশনের, আর এই টপিকটাও থাকবে আপনাদের কুইজে আজকে যেটা পড়াইছি। হ্যাঁ। ম্যাম এতগুলা টপিক! আমি তো আসলে তো কুইজ দেওয়ার কথা ছিল আপনাদের গতকালই। আমি ২ সেকশনে আগে থেকে অ্যানাউন্স করে রাখছি। আরো ২ উইক আগে থেকে যে একসাথে কুইজ দিতে হবে একই দিনে। আমার পরপর ২ টা ক্লাস থাকে। আমি কোয়েশ্চেনও ওই অনুযায়ী রেডি করে ফেলছিলাম। বাট আপনারা তো কুইজ দিবেন না বলছেন। সো তো কিছু করার নেই আমার। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্সটা নিলে ভালো। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি ছেড়ে ম্যাম দিচ্ছি। আমাদের কুইজের টপিক 4টা না? হ্যাঁ, আপনাদের কুইজের টপিক ৪ টা। একটু দাঁড়ান, আমি হচ্ছে ই সেকশনের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, একটু তাড়াতাড়ি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিন ই সেকশন। আপনাদের তো আজকে ছিল ক্লাস।
3181 1023 ম্যাম হ্যাঁ আচ্ছা 1025 জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যাম আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা একটা মিনিট আপনার একটু দাঁড়ান, আমি একটু আসতেছি। ডি সেকশন অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে একটু। কি বলে সানডে না? হ্যাঁ ম্যাম অ্যাটেন্ডেন্স এর আগে কুইজের টপিক গুলো একটু ক্লিয়ার করে বলে দিলে আই থিঙ্ক ভালো হতো, আমাদের একটু কনফিউশন হচ্ছে। আপনি লাস্টে বলছিলেন যে আজকে এটিএম টা করানোর কথা, কিন্তু আজকে তো হ্যাঁ কোয়ালিটিটা পড়াইলেন, যেহেতু খালি এটিএম করে রিফ্রেশ হবে। হ্যাঁ এটিএমটা না, এটিএমটা আর একটু, ওটাও একটা বিশাল সাইট, তো ওইটা পরে এটা পরে, ঠিক আছে? এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর, তো এটা ওখানে আবার কিছু মনে রাখার টাকার আছে, এখানে কয়েকবার রিডিং পড়লে এটা বুঝতে পারবেন। আর একবার একটু বলা যাবে, শুনতে পাইনি। সবগুলো টপিক একটু আরেকবার করে বলে দিলে ভালো হয় লাইন বাই লাইন। ওয়েট, এখানে যে হচ্ছে লিখে দিছিলাম না, এক সেকেন্ড, এখান থেকে আমি একটু একটা জিনিস হচ্ছে, এই যে এটিএমটা না, সলিড প্রিন্সিপাল, এই যে এই দুইটার উপরে পরেরটাই নিব, ঠিক আছে? কিন্তু এই যে সরি কি করতেছি, হ্যাঁ কোয়ালিটি অ্যাট্রিবিউট, এই টপিকটা অ্যাড হবে আজকে যেটা পড়লাম। হ্যাঁ ওকে। আর সবগুলা কি আমি আমার নোট তো প্রোভাইড করে দিছি না? এইটাও লিখে দেই এখানে। আচ্ছা বিএলসিটা সবাই জয়েন করবেন, হ্যাঁ? আমি হচ্ছে প্রতিদিনই বলি, যদিও মনে থাকে না, আমি অ্যাসাইনমেন্টটা আজকে দিয়ে দিব। হ্যাঁ ইনশাল্লাহ 2 সেকশনে আজকে রাতে দিয়ে রাখবো। আপনারা হচ্ছে এই যে ফাইনালের আগে 31 তারিখের মধ্যে জমা দিন, তাইলেই হবে। আচ্ছা আর আজকে হচ্ছে 6 তারিখ, থার্সডে নয়, বলেন বলতেছি। একটা সেকেন্ড একটু ডেটটা লিখে আমি একটু কোশ্চেন নিয়ে যদি কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি একটু আমাদের সাথে আলোচনা করতেন। 5, 20। আচ্ছা তো হচ্ছে কুইজের যেটা, আচ্ছা আমি নিজেও এখন আসলে ডিসাইড করি না কিরকম কোয়েশ্চেন বানাবো, যেহেতু একই দিনে নেই না, এখন আমার আবার কোয়েশ্চেন বানাইতে হবে। তো কোয়ালিটি অ্যাট্রিবিউট যেটা, না সরি, আর্কিটেকচার ইভ্যালুয়েশন পড়লেন, সেখানে আমাদের কি ছিল যে আর্কিটেকচার ইভ্যালুয়েশনের জিনিসটা কি, হ্যাঁ আমরা কখন ইউজ করি, কেন ইউজ করি, এগুলা। তারপরে হচ্ছে তিন না, কয়েক রকমের মেজারিং টেকনিক ছিল, মানে সরি ইভালুয়েট করার টেকনিক ছিল। হ্যাঁ একটা হচ্ছে মেজারিং টেকনিক, আর একটা হচ্ছে কোয়েশ্চেনিং বেসড। তো কোয়েশ্চেনিংটার আবার 3টা ভাগ ছিল। সো এই জিনিসগুলো কোনটা কি জানা লাগবে, এইটার মধ্যে এটাই আসতেছে। আর মাইক্রো সার্ভিস মনোলিথিক তো আপনারা আগেই পড়ছেন, যে ওভারঅল একটার ভিতরে সব কাজ হয়, সেটা হচ্ছে মনোলিথিক। আর মাইক্রো সার্ভিসেসে আমরা কি পড়লাম, যে আমরা সবকিছু আলাদা আলাদা করে ভাগ করে কাজ করি। লেয়ার্ড আর্কিটেকচারে একটা ভাগের উপর আরেকটা ভাগ ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু মাইক্রো সার্ভিসেসে থাকে না, আলাদা আলাদা, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট গুলার মধ্যে কাজ করে। তো সেই জিনিসগুলো একটু পড়বেন, যে কোনটা কি কিভাবে করে, এটা কেন ভালো, এগুলা জিনিস, বেনিফিট গুলো আর কি। তারপরে হচ্ছে আজকে যেটা পড়াইলাম এর মধ্যে তো আসলে আসতেছে অনেক কিছুই, যে অনেক কিছু না আসলে, এই যে যেটা বলছি এখান থেকে দেখবেন, এখান থেকে দেখলে আর কি জিনিসগুলো ক্লিয়ার হবে, যে আমাদের হচ্ছে কোয়ালিটি অ্যাট্রিবিউটটা কি, কেন আমাদের লাগতেছে, তার এখানে মধ্যে কি কি জিনিস দেখা হয়, পারফরমেন্স, ইউজিবিলিটি, তারপর হচ্ছে অ্যাভেইলেবিলিটি, মডিফায়াবিলিটি, আর হচ্ছে না এই যে এই 4টা জিনিস। তারপর হচ্ছে ব্যালেন্সটার ক্ষেত্রে আমরা দেখবো যে কোনটার ভালো কোনটা খারাপ, সেটাকে দেখে একটা ব্যালেন্স করতে হয়, ঠিক আছে? রাইট ব্যালেন্সটা কেন ইম্পর্টেন্ট,
এইগুলা মাত্র যেগুলো আর কি পড়াইলাম। সো এই কয়টা জিনিস পড়লেই হবে। এখান থেকে খালি দেখবেন টপিক কি কি আছে, আর আমার যে এটা এখান থেকে পড়বেন প্রত্যেকটা জিনিসই। স্লাইডও তো দিয়ে দিছি, স্লাইডটা ওপেন করবেন, দেখবেন স্লাইডে কি কি টপিক আছে, সেই অনুযায়ী হচ্ছে আমার নোটটা ওপেন করে রিডিং করবেন, দেখবেন বুঝতে পারতেছেন। আর 15 মার্কের তো বেশি তো কিছু দিতে পারবো না, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা নেই। কে নাই বলেন? এটা তো ই সেকশনের ম্যাম। আমি ইগুলো রাখছি কই? ও আল্লাহ, থ্যাংক ইউ। কি যে করতেছি। প্রত্যেকটা হচ্ছে ডি সেকশন, আর 5 তারিখই তো ক্লাস ছিল। হ্যাঁ, আমি ছাড়া 41 জন আছে, বাকি 7টা কই? মানে 7 জন না 8 জন। আপনাদের সেকশনে কি 50 জন নাকি 48 জনের সেকশন? কোনটা জানি 2 সেকশন, একটা হচ্ছে 48 জনের, না না 47 জনের একটা সেকশন। সেটা কি আপনাদেরটা নাকি আপনাদেরটা 50 জনের? 47 মনে হয় আপনাদেরটা। না আমি আজকে ওই যে আমাদের তো আবার খাতার ছবি তুলে রাখতে হয়, 3টা খাতার, 3 রকমের, এটা জানেন আপনারা? খাতার ছবি আর কি তুলে পরে সেমিস্টার জমা দিতে হয়। তখন দেখতেছিলাম যে ই সেকশন আর ডি কোনটার জানি 47 জন স্টুডেন্ট, আর আরেকটাতে 50 জন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। না দিয়ে দিব না আসলে, আপনারা কুইজ কালকে দিলে খুবই ভালো হইতো, আমার জন্য ভালো হইতো, আপনাদের জন্য ভালো হইতো। এখন অ্যাটেন্ডেন্স বলেন। 3181 আছেন? ম্যাম অনেকে লিভ নিয়ে নিল। কেন লিভ নিয়ে নিবে? তাহলে বাদ, তাদেরটা কিছু করার সবাইকে দিয়ে দিবেন দেখে নেই। শুনে হ্যাঁ, লিভ দেখেন নিয়ে নিল। সবাই ভাবছে যে সবাইকে তো দিয়ে দিতেছেন, এর জন্য ম্যাম উপরে ধনঞ্জয় বিশ্বাস। ম্যাম বলে যেহেতু দিছেন দিয়ে দেন সবাইকে, কারণ অনেকে তো চলে গেছে পরের বার। ভাই একটা কথা বলছি, দাঁড়া ম্যামকে বলি। ম্যাম ওই যে উপরে যিনি আছেন ধনঞ্জয় বিশ্বাস, ধ্রুব ভাই, হ্যাঁ উনি খুব সম্ভবত আর কোর্স কন্টিনিউ করবেন না, কারণ ওনার জার্মান ভিসা হয়ে গেছে। তো উনি হয়তো এই কোর্সের মানে কোর্সের ফাইনালও নাও দিতে পারেন। তো ম্যাম আপনি একটু কাইন্ডলি ওনার সাথে কথা বলে নিন, পরে অ্যাটেন্ডেন্স রিলেটেড আমি ঝামেলা হয়ে বলি, যেতে পারে। আমার তো হচ্ছে এক্সামটা মনে হয় দেয় নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু ইয়েটা বের আমার স্ল্যাবের জন্য যে সিগনেচার করতে আসছিল, এই যে হ্যাঁ সায়েন্স, বাট পরে আচ্ছা পরে হচ্ছে আমাকে ওইদিন দেখা হয়েছিল আমার সাথে,